অতি উৎসাহে অ্যানুয়াল ফাংশনে নাচবেন বলে দিলেন যে, বাকি আর তো কোনো খবর নেই। জিনিয়া তড়িৎ গতিতে তাকায় টিয়ারার দিকে। মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, আর কয়দিন আছে? ঈশান হতাশ মুখে বলল। জিনিয়া লাফিয়ে বলে, জিনিয়া হারেনি, কখনো হারে না। 2 দিন আছে তো, এনাফ। আজ থেকে প্র্যাকটিস শুরু। টিয়ারাও একমত হয়ে দুই বান্ধবী হাই ফাইভ দেয় একটা। এদিকে ঈশান শুধু হতাশায় দুদিকে মাথা নাড়ায়। দিগন্ত চোয়াল শক্ত করে তাকিয়ে আছে সামনেই মুরগি হয়ে বসে আছে 3 আইটি অফিসার। বিশ্বের সেরা 3 হ্যাকার এভাবে মুরগি হয়ে বসে আছে। বিষয়টা কেউ দেখলে নির্ঘাত এদের লজ্জাতে প্রাণ যেত। পাশে দাঁড়িয়ে মুয়াজ একটু পরপর দীর্ঘশ্বাস ফেলছে। গর্জে উঠে দিগন্ত। আই এম ওয়ার্নিং ইউ গাইস, আর একটা দিনে খুঁজে না বের করতে পারলে তোমাদের একটা কেউ আর বাঁচিয়ে রাখবো না। পৃথিবীর থেকে দূষণ কমাবো আমি। চেন ওয়ের মুখটা সেই কখন থেকে চুলকাচ্ছে কিছু একটা বলার জন্য। এমন কথা শুনে আর নিজেকে দমাতে পারলো না। মরেই যখন যাবে তো মনের কথাটা অন্তত বলেই মরুক বেচারা। চেন ওয়ে মাথাটা বহু কষ্টে সামান্য উঁচু করে বলল, দেখুন স্যার, এসব ঠিক না। একটা মেয়ে আপনাকে এমন সুন্দর আবেগময় মেসেজ দিয়ে রাস্তায় ক্লিয়ার করতে চাচ্ছে, আপনাকে সুযোগ দিচ্ছে, আর আপনি কিনা তাকে খুঁজে মেরে দিতে চাচ্ছেন। নট ফেয়ার। আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুয়াজের। এসব নাটক দেখে দেখে সেই যে ক্লান্ত হয়ে গেছে তারই প্রমাণ দিল হয়তো। তড়াক করে রক্তচক্ষু নিয়ে তাকালো দিগন্ত। চাহনিতে চেন ওয়ে সামান্য ভরকে গেলেও পরক্ষণে নিজেকে আবারও বুঝালো, যা বলার বলেই দে, মরেই তো যাবি। এই অ্যাকাউন্টের ওনার খুঁজে পাবি না তুই। শুকনো ঢোক গিলে আবারও বলল, আপনার জায়গায় আমি হলে খুঁজে বের করে বিয়েই করে নিতাম। একটা চুমু দিয়েছে, তাতে রাগ করছেন কেন? আমি হলে খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াতাম। দিগন্ত হাতের মুষ্টি কষলে বলল। মিষ্টি খাওয়াতে, তাই না? চেন ওয়ে বুঝলো মামলা বেশি ঘেটে গেছে। সাহস দেখিয়ে তখন বলে তো ফেলেছে, কিন্তু এখন মৃত্যুকেও আবার ভয় লাগছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলে, না মানে আসলে আমি তো আসলে। দিগন্ত উঠে এসে চেন ওয়েকে কাঁধে চেপে নিজের বাহুতে নিল। মেকি হেসে বলল, মিষ্টি খাওয়াতে, বিয়ে করতে, আর কি করতে? কথা বলতে বলতেই চেন ওয়েকে নিয়ে পাশের রুমের দিকে যেতে থাকে দিগন্ত। চেন ওয়ে সেটা দেখেই কলিজা ধর ফরিয়ে মরে যাওয়ার উপক্রম। সে রুমে চেন ওয়ে গিয়েছে আরো কয়েকবার। সেখানে কি হতে পারে সেটা নিয়ে তার ধারণা ভালোই আছে। কাঁদো কাঁদো মুখ করে চেন ওয়ে বলে, ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো ছেড়ে দেওয়া যায় না। দিগন্ত 32 পাটি দাঁত বের করে বলে, আরে আমি কি কিছু করেছি তোমাকে? শুধু একটু কফি খাবো দুজনে, খেতে খেতে বাকি গল্প শুনছি। বাকি প্ল্যানিং তো এখনো শোনা বাকি নাকি? ঠাস করে লাগিয়ে দিল দরজাটা। বিকট শব্দে চোখ বন্ধ করে ফেলল তিনজনে। কিছুক্ষণ পিনপতন নীরবতার পর রুম থেকে ভেসে এলো কারো মৃদু আর্তনাদ। আর বলবো না স্যার, এবার ছেড়ে দিন। রাতের খাবারের পর্ব শেষে মাত্র এসে বিছানায় গা এলিয়েছে জিনিয়া। আজ ডান্স প্র্যাকটিসে ভীষণ খাটুনি গিয়েছে। সারা গায়ে ঋণে ব্যথা। শরীর ঝেড়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করতে রিসেন্ট ক্রাশের কথা মনে পড়ে গেল। চট করে ম্যাকবুক তুলে নিল হাতে। দিগন্তের ফেসবুক প্রোফাইলে ডু মারতে চলে গেল আরেক দফা। হ্যাংলাম এগুলোর আর কাজ নেই, সারাদিন এখানেই পড়ে থাকে নাকি? কিছুক্ষণ ঘুরঘুর করে আবারও হতাশ হলো। মনের ভেতর অজানা এক জ্বালা পোড়া নিয়ে ব্যাকবুকটা রেখে দিল পাশে। চারপাশে হাতড়েও পেল না স্মার্টফোন। অগত্যা নিজেকে টেনে তুলল বিছানা থেকে। ধীর পায়ে টেবিলের কাছে গিয়ে তুলে নিল ফোনটা। আবারও ফিরে এসে বিছানায় ধপাস করে পড়ল। কল করলো পরিচিত নাম্বারে, কিন্তু দুবার রিং হয়েও কলটা রিসিভ হলো না। জিনিয়া একবার সময়টা চেক করে এত দ্রুত ঘুমিয়ে পড়ার কথা না। ভাবলো আরেকটা কল করি, রিসিভ হলে হবে, না হলে না হবে। ওকে অবাক করে দিয়ে কলটা রিসিভ হলো। প্রথমে ওপাশ থেকে কোনো কথা এলো না। জিনিয়া নিজের গলাটা সামান্য বদলে কথা বলার চেষ্টা করলো। হ্যালো। চিবিয়ে বলল দিগন্ত। কে তুমি? জিনিয়া বেশ লাজুক হেসে বলে। আপনার জান। তার কথায় বেশ তেতে গেল দিগন্ত। জিপ টেনে ছেড়ে দেবো। আমাকে চেনো? জি চিনি, বরং আপনিই আমাকে চেনেন না। সাহস থাকলে কথাগুলো সামনে এসে বলো।
আমার অনেক সাহস আছে, কিন্তু আপনি আমাকে দেখলে যদি অজ্ঞান হয়ে যান সেই ভয়েই যাচ্ছি না। চোয়াল শক্ত হয়ে এলো দিগন্তের, হাত উঠিয়ে ক্রমশ বাম কানে লতি টানতে লাগলো। রাগটা একটু কমাতে হবে, মেয়েটার উদ্দেশ্য বুঝতে হবে তাকে। জিনিয়া কোনো সাড়া না পেয়ে আবারও আপন মনেই বলে, আচ্ছা, আপনার আবার প্রেমিকা নেই তো? মেসেঞ্জারে তো হাজার হাজার প্রেমপত্রের মেলা, কাউকে আবার মন দিয়ে বসেননি তো? মুহূর্তে দিগন্তের বিস্ময় আকাশ ছিল। মেয়েটা এত গভীরে পৌঁছে গেল আর তারা টের পেল না। মেসেঞ্জার পর্যন্ত ঘেটে ফেলেছে, তার মানে ওর আইডি হ্যাক করেছে, এত স্ট্রং সিকিউরিটি ভেদ করেছে। মেয়েটাকে সে একটু বেশি হালকা নিয়ে নিয়েছে বোধহয়। সব রাগ গিয়ে পড়তে লাগলো আইটি অফিসারদের ওপর। ইচ্ছে করলো ফোনের ওপাশের মেয়েটাকে ধরে কেটে পিস পিস করে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দিতে। একবার হাতে পেলেই এই মেয়ের জান কবচের গ্যারান্টি সে লিখে দিতে পারবে। রাগে দাঁতে দাঁত চেপে দিগন্ত বলে, এই মেয়ে, কে তুমি? তোমার নাম কি? নিশির ডাক। ভয়ঙ্কর মানবী আমি। বেশি তিরিং বিরিং করলে ঘাড় মটকে দেবো জনাব। দিগন্তের রাগে পরম যত্নে ঘি ঢালছে মানবী। কির মিরিয়ে দিগন্ত বলল, হোয়াট ননসেন্স, বাজে কথা। জিনিয়ার বেশ মজাই হচ্ছে। দিগন্ত চৌধুরীকে সে এমন ঘোল খাওয়াচ্ছে ভেবে আনন্দে আত্মহারা সে। হাসি চেপে বলল, কি ভয় পেলেন? এই ইফতি দিগন্ত চৌধুরী কাউকে ভয় পায় না। জিনিয়া ব্যঙ্গোত্তক হেসে বলে। আচ্ছা, রাগের মাত্রা পাল্লা দিয়ে বাড়ছে দিগন্তের। যথাসাধ্য নিজেকে সামলে হিসিয়ে বলল, সাহস থাকলে সামনে এসো মেয়ে, এক চড়ের সমুদ্র দেখবে। নিশির ডাক সম্পর্কে জানেন? সামলাতে পারবেন? একটু থমকালো দিগন্ত। আসলেই সে জানে না নিশির ডাক আসলে কোনো বস্তু। মনের মধ্যেই ভাবলো কল কেটে গুগলে সার্চ করবে হোয়াট ইজ নিশির ডাক। দিগন্তের নীরবতায় জিনিয়া বুঝতে পারল দিগন্তকে সে গোলক ধাঁধায় আটকে দিয়েছে। ঠোঁট টিপে হেসে ফেলল, সহস্য গলায় বলল, ভাবতে থাকেন। গুড নাইট। আর এক সেকেন্ড অপেক্ষা না করে খট করে কলটা কেটে দেয় জিনিয়া। দিগন্তের ফুটন্ত মেজাজে কেউ ঘি ঢেলে দিয়েছে বলে অনুভব হলো। রাগে কটমট করতে করতে পুরো ঘরময় পায়চারি শুরু করলো সে। একটা মেয়ে তাকে এভাবে হেনস্থা করেছে, ইফতি দিগন্ত চৌধুরী কিনা ইফটিজিংয়ের শিকার হচ্ছে। নানান চিন্তার মাঝেই মনে পড়লো নিশির ডাক কথাটা। সেটা আবার কি? দিগন্ত দ্রুত ল্যাপটপ খুলে সার্চ ইঞ্জিনে টাইপ করলো নিশির ডাক। স্ক্রিনে ভেসে ওঠা রেজাল্ট দেখে ওর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। লোকজ বিশ্বাস অনুযায়ী নিশির ডাক হলো কোনো প্রেতাত্মার কণ্ঠস্বর যা গভীর রাতে মানুষের নাম ধরে ডাকে। সেই ডাকে সাড়া দিলেই সর্বনাশ। দিগন্ত কপাল কুঁচকে নাক ছিটকে বিড়বিড় করে বলল, ফালতু এইসব কুসংস্কার দিয়ে আমাকে ভয় দেখাতে চায়। নিজেকে বুঝ দিতে চেয়েও লাভ বিশেষ হলো না। মনের মধ্যে ভয় না জাগলেও মেয়েটার প্রতি কৌতূহল জাগতে লাগলো ঠিকই। চেন হয়ে বলা কথাগুলো মাথায় আঘাত হানছে যেন। মেয়েটা কি তাহলে ওকে অ্যাপ্রোচ করেছে? কত মেয়ে তো ওকে অ্যাপ্রোচ করেছে, কিন্তু এই মেয়ের ধরন তো সবাইকে টপকে গেছে। মনের মধ্যে সন্দেহ জাগলো, নিশ্চয়ই অপোজিট দলের কারোর কারসাজি, না হলে তার নাম্বার পাওয়া আবার এভাবে হ্যাকিং কোনো একলা মেয়ের পক্ষে সম্ভব নয়। মেয়েটা কোথাও কেমন করে যেন বলে, কণ্ঠস্বর বাস্তব নয়, এআই মনে হয়। ছলনার গন্ধ পাওয়া যায়। ওদের আসল উদ্দেশ্য কি? মেয়ে দিয়ে ইফতি দিগন্ত চৌধুরীকে জব্দ করবে। এটা কি আদৌ মস্তিষ্ক সম্পন্ন লোকের বুদ্ধি হতে পারে? ভাবনায় বুধ হয়ে নানান দিক ভাবতে থাকে দিগন্ত। অন্যদিকে জিনিয়া বিছানায় বালিশে মুখ গুজে হাসিতে ফেটে পড়েছেও। দিগন্তের রাগী কণ্ঠস্বরটা ওর কানে এখনো বাজছে। বিশেষ করে জিভ টেনে ছিঁড়ে দেব বলার সময় ওর গলার ওই গম্ভীর ভঙ্গিটা জিনিয়ার কাছে বেশ রোমাঞ্চকর মনে হয়েছে। কৈশোরের আবেগ মাখা অনুভূতিরা তাকে বিশ্বাস করালো দিগন্তের এই শক্ত গলায় বলা কথাগুলো ভয় পাওয়ার মতো নয়, বরং ভালো লাগার মতো। মেনলি ভাইব আছে। খুশিতে হাত পা ছুঁড়ে কিছুক্ষণ গড়াগড়ি করলো সে। হঠাৎই শরীরের সমস্ত ক্লান্তি বোধ গায়েব হয়ে গেল যেন। মন শরীর সবই ফুরফুরে লাগছে। দিনের শেষ প্রহর, বিকেলে সেই ক্লান্তিতে ভিজে আসা দিনটাকে
নিজের গুটিয়ে ফেলে রাত্রিকে জায়গা করে দেওয়ার পালা। কলেজ শেষে আজ প্র্যাকটিসের জন্য তারা বেছে নিয়েছে জিনিয়াদের বাসা। হলরুমের বিরাট এরিয়াতেই সমান তালে চলছে নাচের প্র্যাকটিস। জিনিয়া আর টিয়ারা দুপাশে থাকবে আর মাঝে ঈশান। গান সিলেকশনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে জিনিয়া। সে একটা তামিল গান সিলেক্ট করেছে, রাউডি বেবি। আজকাল গানটা তার বেশ মনে ধরেছে। গানের বিটে নাচটাও গতকাল ভালোই তুলেছে, সাথে কস্টিউম সহ সবই ভাবা শেষ। নাচতে নাচতেই হঠাৎ ক্লান্ত হয়ে ফ্লোরে গড়িয়ে পড়ল ঈশান। রীতিমতো হাঁপানি উঠে গেছে ওর। রাত্রি এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এলো ওর কাছে। মুচকি হেসে ঈশান পানির গ্লাসটা নেয়। রাত্রি মিষ্টি করে হাসে। জিনিয়া বলে ওঠে, কিরে বসে পড়লি কেন? ঈশানের মুখে কথা নেই, নিজেকে একটু স্থির করতে ব্যস্ত যেন। ওর পাশেই লুটিয়ে পড়ল টিয়ারাও। আর পারছি না রে, বাকিটা কাল দেখা যাবে, আজ থাক। জিনিয়া কিছুটা অবাক স্বরে বলল, কাল মানে? আমাদের হাতে আর কালকেই সময় আছে, আজকে আর একটু প্র্যাকটিস করতে হবে। উঠ। জিনিয়া রাত্রির দিকে তাকিয়ে বলল। এমন কথা শুনে হো হো করে হেসে দেয় রাত্রি। মনে হয় কেউ তার মনের কথাটা বলে দিয়েছে। ওর সাথে টিয়ারাও খিলখিলিয়ে হাসে। এদিকে জিনিয়া রাগে বোম। তাকে নিয়ে এমন হাসির পসরা, সে কি হাসির পাত্রী? ঈশান আবারও একইভাবে সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, জিনিয়ার রাগে কটমটিয়ে বলল, হ্যাঁ, আমি অশরীরী, আমি হচ্ছে নিশির ডাক, তুই জানিস না? এক্ষুনি তোর ঘাড় মোটকে জানান দিচ্ছি। ওয়েট। বলেই জিনিয়া একদম রণচণ্ডী মূর্তিতে তেড়ে গেল ঈশানের দিকে। ঈশান ভয়ার্ত গলায় বলে, জিনিয়া তেড়ে এগিয়ে এসে বলে, ঈশানের বাচ্চা, আজকে তুই শেষ। বলে চিৎকার করে এক লাফে উঠে দৌড় দিল ঈশান। জিনিয়াও দাঁত কিরমির করে তার পেছনে ছুটল। এই দাঁড়া, দৌড়াবি না একদম। পুরো ঘরময় ইঁদুর বেড়াল দৌড়ানি শুরু হলো। রাত্রি আর টিয়ারা মেঝেতে বসে হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়েছে। ঈশান দৌড়াতে দৌড়াতে একবার টেবিলের ওপর দিয়ে লাফ দিচ্ছে, তো পরক্ষণে ডাইনিং চেয়ারের আড়ালে লুকানোর চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে চৌধুরী বাড়ির সেই রাজকীয় মিডনাইট ব্ল্যাক গাড়িটা এসে থামলো বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করলো দিগন্ত। মেহেরাজ সাহেবের সাথে একটা জরুরি বিষয়ে আজ মিটিং ছিল, তাই আসা। ভেতরে ঢুকতেই দিগন্তের কানে এলো ঈশানের গগন বিদারী চিৎকার। নিশির ডাক শব্দটা কানে যেতেই দিগন্তের পা দুটো যেন মেঝের সাথে আটকে গেল। সে ব্রু কুচকিয়ে একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। কুঞ্চিত কপালে একবার ঈশানের দিকে তাকালো। দেখলো সামনের করিডোর দিয়ে ঈশান তীরের মতো ছুটে আসছে, আর তার ঠিক পেছনেই চুল আলুথালু করে পাগলের মতো দৌড়ে আসছে জিনিয়া। দিগন্তকে দরজায় দেখে ঈশান শেষ মুহূর্তে সজোরে ব্রেক কষে একপাশে সরে গেল। কিন্তু বিপত্তি ঘটল জিনিয়াকে নিয়ে। সে তখন পূর্ণ গতিতে ছুটছিল। ওইটুকু জায়গায় নিজেকে সামলানোর কোনো সুযোগ আর পেল না। চেঁচিয়ে বলতে লাগলো, সরে যা ঈশান। জিনিয়া চিৎকার শেষ হওয়ার আগে সে সজোরে গিয়ে ধাক্কা খেল দরজায় দাঁড়িয়ে থাকা শক্তপোক্ত এক মানব দেহের সাথে। ধাক্কাটা এতটাই অতর্কিত ছিল যে দিগন্ত টাল সামলাতে না পেরে পেছনের দিকে উল্টে পড়ল, আর তার উপর এসে আছড়ে পড়ল জিনিয়া। থপ্পাস! বিশাল এক শব্দে দুজন একসাথে ফ্লোরে লুটিয়ে পড়ল। দিগন্ত নিচে আর জিনিয়া তার উপর। মুহূর্তের মধ্যে পুরো ঘর পিনপতন নিস্তব্ধ হয়ে গেল। রাত্রি আর টিয়ারা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। ঈশানের মুখ হাঁ হয়ে গেল। মুয়াজ মাত্র দরজা দিয়ে ঢুকতে যাচ্ছিল, এর মধ্যেই বন্ধুর বুকে কিশোরীর অস্তিত্ব দেখে সে বড়সড় ধাক্কা খেলো মনে হয়। সিঙ্গেল ছেলের বুকে আস্ত মেয়ে মানুষ দেখলে তো যে কারোর চোখই কপালে উঠবে। দিগন্তের চোখের সানগ্লাসটা সিটকে দূরে গিয়ে পড়েছে তার বুকের ওপর জিনিয়ার মাথা। জিনিয়া ভয়ে চোখ বন্ধ করে শক্ত করে দিগন্তের পাঞ্জাবি খামচে ধরে আছে। দিগন্ত ব্যথায় আর বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল।
তবে তার চেয়েও বড় ধাক্কাটা খেলো যখন সে বুঝতে পারলো তার উপর পড়ে থাকা মেয়েটা আর কেউ নয়, স্বয়ং মেহরাজ সাহেবের মেয়ে জিনিয়া। মেজাজটা টুপ করে মাথায় চড়ে গেল। জিনিয়াকে প্রথমে প্রিন্সেস মনে হলেও সেদিন একটু স্যান্ডউইচ খাই দিয়েছে বলে ওকে এখন আর খুব একটা ভালো লাগে না, বরং বেয়াদব নামে আখ্যায়িত করে বসে আছে মনে মনে। দিগন্ত একদম নিচু, শীতল আর গম্ভীর গলায় বলল, উঠে দাঁড়াবে নাকি এভাবেই শুয়ে থাকার প্ল্যান? দিগন্তের সেই চেনা গম্ভীর কণ্ঠ শুনে জিনিয়ার শির দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে দ্রুত চোখ খুলে দেখলো সে যার ওপর পাহাড়ের মতো চেপে বসে আছে সে আর কেউ নয়, তার রিসেন্ট ক্রাশ ইফতি দিগন্ত চৌধুরী। ক্রাশের বুকে শুয়ে আছে ভেবেই লজ্জায় লাল হয়ে এলো মুখশ্রী। মনে মনে ভালো লাগার সমুদ্র তৈরি হতে লাগলো। আহা কি মোমেন্ট! দিগন্ত কপাল কুঁচকে শক্ত চোয়ালে তাকালো, আবারও ধমকে বলল, উঠে দাঁড়াও। এমন মুহূর্তে ধমক খেয়ে চুপসে গেল জিনিয়া। সে ভাবলো কোথায় একটু রোমান্টিক ভাবে তাকাবে, ব্যস্ত গলায় বলবে, ব্যথা লেগেছে বেবি? আমি কি তোমাকে কোলে নিয়ে উঠে পড়বো? তা না করে রাম ধনক দিয়ে দিল। সব আশায় জল ঢেলে দিয়ে দিগন্তের এমন কাজে মোটেও প্রসন্ন হলো না কিশোরীর মন। তার কোনো হেলদোল না দেখে এগিয়ে এলো ঈশান, এসে হাত টেনে তুলল। জিনিয়া কপাল কুঁচকে প্যাঁচার মতো মুখ করে তাকিয়ে আছে দিগন্তের দিকে। দিগন্তকে হাত এগিয়ে দিল মুয়াজ। উঠে দাঁড়িয়ে নিজের পাঞ্জাবির কলার ঝাঁকিয়ে হালকা ঝেড়ে নিল সে। বুকের পাশটা কুঁচকি গেছে, সেটা চোখে পড়তে বিরক্তি তার চরমে পৌঁছালো। এমনিতেই মেজাজ চড়ে আছে, তার উপর এই জিনিয়ার উল্টাপাল্টা কাজে তাকে বারবার জড়িত হতে হচ্ছে। মনে মনে ভাবলো, এই মেয়ে গ্রামেই ঠিক ছিল, একে শহরে কি আনলো? হালকা বিরক্তির চাহনি নিক্ষেপ করে হনহনিয়ে চলে গেল স্টাডি রুমের দিকে। যেতে যেতে অবশ্য তার ছেঁড়া নজরে তাকিয়ে একটা শ্রুতিমধুর বাণী ছুড়ে গেছে। রিডিকুলাস। রাতের দ্বীপ প্রহর চলছে, ম্যাকবুকের স্ক্রিনে ভাসে বাইকে বসা অসামান্য এক যুবকের অ্যাটিটিউড। এ ভরপুর একটি ছবি, যে কেউ দেখলেই ক্রাশ খেয়ে উল্টে যেতে রাজি। জিনিয়াও হয়তো ক্রাশ খেয়েছে, কিন্তু ভারাক্রান্ত মনে সেটা সে অনুভব করতে পারছে না। বিকেলে সেই ব্যবহারটুকু তার খুব একটা পছন্দ হয়নি। ইচ্ছে করে তো আর সে গায়ে পড়েনি, ভুল করে হয়ে গেছে, তাই বলে এমন করে বলবে? সব সময় চটপটে মনে জিনিয়ার আজ মন খারাপ। নিজেই নিজের আজব মনকে বকে দিল কয়েক দফা। আরে বাবা, তুই গায়ে বললি তাই বলেছে, এতে মন খারাপের কি আছে এত? আবার নিজেই নিজেকে বলছে। আমি তো ইচ্ছে করে করিনি, তাহলে কেন বললো? দুষ্টু জিনিয়ার মন খারাপ ভাবটাকে ঠেলে বেরিয়ে এলো দুষ্টু সত্তা। আজ ভিন্ন রূপে জব্দ করবে। জিনিয়াকে বকা দেয়া, দাঁড়া দেখাচ্ছি। কাঁধে একটা হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে দিগন্ত। মুখের ভাব এমন যেন জ্বলন্ত লাভা উপরে দেবে এখনই। মুয়াজ ওর পাশেই বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। তার চেহারার বিশেষ কোনো পরিবর্তন নেই, সব সময়ের মতোই শান্ত আর নীরব চাহনি। সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁদছে বিশ্বসেরা আইটি অফিসাররা চেন ওয়ে। আজ প্রতিজ্ঞা করেছে যত যাই হোক আজ আর মুখ খুলবে না। রোহান ছেলেটা অলরেডি ভীতু, তার উপর এমন সিচুয়েশনে পড়ে তার প্যান্ট ভিজিয়ে ফেলার উপক্রম। তার বুঝি আর বাড়ি ফেরা হলো না। দিগন্ত ক্রমশ ফুসছে। একটা ডেভিল হাসি দিয়ে এগিয়ে এলো চেন ওয়ের দিকে। চেন ওয়ে বেচারা মনে মনে ভাবলো, আজ তো কিছুই বলিনি, তাহলে আমার দিকে এগোচ্ছি কেন? মনে মনে তার জানা সকল ধর্ম জপ করেছে সে, এবার যেন রক্ষে হয়। দিগন্ত এগিয়ে ওর কাজ চেপে ধরে। কি ব্যাপার ওই, আজ এত চুপচাপ? এই ঘটনা নিয়ে তোমার কোনো মন্তব্য নেই? চেনুয়ে শুকনো ঢোক গিলে দুদিকে মাথা নেড়ে না বোঝালো। দিগন্ত দাঁড়িয়ে গেল, বেশ নাটকীয় স্বরে বলল, কিন্তু আমার মনে হয় তোমার কথাই ঠিক, মেয়েটা আমাকে অ্যাপ্রোচ করছে। মুহূর্তেই চেন ওয়ে নিজেকে করা ওয়াদা ভুলে যায়। দিগন্ত ওর সাথে একমত হওয়া বিষয়টা ওর মনকে পুলকিত করে। গদগদ হয়ে বলে, আমি ঠিক ধরেছি না স্যার? আপনাকে মেয়েটা পছন্দ করে, সেজন্য গ্রিন সাইন দিচ্ছে। দিগন্ত শয়তানি হাসি ঠোঁটে ঝুলিয়ে দাঁতে দাঁত পিষে বলল, গ্রিন সাইন দিচ্ছে? আমার এখন কি করা উচিত? ওই পরামর্শ দাও তো।
সামনে থেকে মুয়াজ মাথা নেড়ে চেনওয়েকে নিষেধ করেছিল কিছু বলতে, কিন্তু সেই ইশারাকে সে খোড়ায় পাত্তা দিল। সে এখন বিরাট স্পেশাল মানুষ। খোদ ইফতি দিগন্ত চৌধুরী তার কাছে প্রেম বিষয়ে পরামর্শ চাচ্ছে। এটা কি চারটিখানি কথা? ভাবের ঠেলায় সিনা টান টান হয়ে গেল তার। মুয়াজের ইশারাকে পাত্তা না দেওয়ায় হতাশার শ্বাস ছাড়ল সে। ব্যাটা চাইনিজ কেন সাথে বাঘের খাঁচায় ঢুকে কে জানে। রোহানের অবস্থা এক মর্মান্তিক পর্যায়ে। চেনওয়ের সাথে তার সাপে নেউলের সম্পর্ক। সেই চেনওয়ে এখন আবারও বাটাম খাবে, সেটা ভাবতেই আনন্দে মেতে উঠছে মন। কিন্তু এরপরে তার সিরিয়াল, সেটা মনে পড়লেই আবার চুপসে যাচ্ছে। পাশে তাকিয়ে দেখলো ইভান সিনা টান করে সোজা সামনে তাকিয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু চেহারায় কোনো এক্সপ্রেশন নেই। রোহান নিচু স্বরে ওর পাশ ঘেঁষে বলল, এমন টান টান হয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে স্যার, দু একটা দিলেও একেবারে মেরে ফেলবেন না, এত চাপ নিও না। ইভান ভয়ত গলায় বলল, জানি সেটা, এত চাপ নিচ্ছি না। তাহলে এমন পাঠার মতো দাঁড়িয়ে আছিস কেন ভাই? তোকে দেখে আমারই অস্বস্তি হচ্ছে, একটু নর্মাল হ। পারছি না কেন? ভাই, আমার সে কখন থেকেই এক নম্বরে ধরেছে। একটু নড়াচড়া করলেই প্যান্টে হয়তো হয়ে যাবে, কিন্তু এখন একথা বললে আমার সেই রাস্তাও না আবার চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। এহেন কথা শুনে হাসিয়ার সংবরণ হয় না রোহানের। স্থানকাল ভুলে হো হো করে হেসে দেয় সে। দমফাটা হাসিতে প্রায় লুটিয়ে পড়ার অবস্থা। চেনওয়ে কেবল বলতেই যাচ্ছিল দিগন্তের সাথে প্রেম বিষয়ক সমাধানটা, কিন্তু তার আগে এমন অট্টহাসি তার কাজে ব্যাঘাত ঘটালো যেন। দিগন্তর আগে সেই তেতে উঠল, বিরক্তির শব্দ উচ্চারণ করে বলল, কি আশ্চর্য, এমন হাসাহাসি করছো কেন তোমরা? দেখছো না আমরা একটা বিশেষ বিষয়ে, স্পেশাল ইম্পর্টেন্ট বিষয়ে ডিসকাশন করছি। গুরুত্বপূর্ণ সময় এমন ডিস্টারবেন্স স্যার পছন্দ করেন না, জানো না? দিগন্ত কপাল কুঁচকে তাকালো চেনওয়ের দিকে। ওর কথাটাকে আওড়ালো মনে মনে। স্পেশাল ইম্পর্টেন্ট। মুয়াজের হতাশার পাহাড় বাড়ছে আর কমছে না। রোহান কোনো জবাব দেওয়ার আগেই ইভান চেঁচিয়ে বলল, সরি স্যার, আমি আর পারছি না স্যার, এই বুঝি প্যান্টটাই হয়ে গেল। বলেই চেন টানতে টানতে এলোমেলো পায়ে ওয়াশরুমের দিকে ছুটল। এই ঘটনায় আবার অট্টহাসিতে ফেটে পড়ল রোহান। অতিরিক্ত চঞ্চল মানুষের এই এক সমস্যা, সময় অসময় হাসে। দুই আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করতে লাগলো দিগন্ত। জোরে কয়েকবার শ্বাস ছেড়ে বলল, আজকের দিগন্ত চৌধুরীকে তোমাদের অনেকদিন মনে থাকবে, গ্যারান্টিড। কলেজের বিশাল গেটে রাজকীয় তরুণ সাজানো, হাতের রজনীগন্ধার মালা নিয়ে একদম সামনে দাঁড়িয়ে আছে তৃষা। তার ঠিক পেছনেই দুটো থালায় গোলাপের পাপড়ি সাজে বিরস মুখে দাঁড়িয়ে জিনিয়া আর টিয়ারা। দুজনের মুখে রাজ্যের বিরক্তি। ইচ্ছে ছিল শেষ মুহূর্তে অডিটোরিয়ামের ব্যাকটেসে একবার নাচের স্টেপগুলো ঝালিয়ে নেবে, কিন্তু ভাগ্য আজ সহায় নেই। ভার্সিটির বড় ভাইরা তাদের এক প্রকার জোর করে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। কারণটা নাকি স্রেফ নান্দনিক। সাউথ ইন্ডিয়ান লুকে জিনিয়া আর টিয়ারাকে এতটাই অপূর্ব লাগছে যে বড় ভাইদের মতে ভার্সিটির প্রাক্তন ছাত্রনেতা এবং দেশের ভবিষ্যৎ কান্ডারি ইফতি দিগন্ত চৌধুরীকে বরণ করার জন্য এদের চেয়ে যোগ্য মুখ আর হয় না। জিনিয়া প্রথমে বেশ কড়া মেজাজেই না করে দিয়েছিল, কিন্তু বড় ভাইদের তেরা চাহনি দেখে টিয়ারা ভয়ের চোটে এক মুহূর্তে রাজি হয়ে গেল। সেই থেকে ঠাই দাঁড়িয়ে থাকতে থাকতে পা যেন ধরে এসেছে ওদের। এদিকে সামনের সারিতে দাঁড়ানো তৃষাকে দেখে মনে হচ্ছে ওর মনে আজ ঈদের চাঁদ উঠেছে। আনন্দ যেন উপচে পড়েছে দু চোখ বেয়ে। ওর এমন হাবভাব যেন কোনো বিশেষ রাজনৈতিক নেতা নয়, বরং খোদ ওর হবু স্বামী আসছে। তৃষার এই অতি উৎসাহ দেখে জিনিয়া আর টিয়ারার মেজাজ আরও তেতে উঠছে। দুজনে কিছুক্ষণ পর পর পাল্লা দিয়ে দীর্ঘশ্বাস ফেলছে। অজস্র অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গেটে এসে থামলো মন্ত্রী সাহেবের সেই পরিচিত কালো গাড়ি। যিনি একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করলো, ফাইনালি। মুহূর্তে পুরো আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান শুরু হয়ে গেল। দিগন্ত ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। দিগন্ত ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। দিগন্ত গাড়ি থেকে নেমে সহাস্যে সবার সাথে কুশল বিনিময় করতে করতে এগিয়ে আসছে। স্লোগানটা কানে যেতে জিনিয়া নাক কুচকে ঠোঁট পাকালো, মনে মনে আওড়ালো,
রাগের মাঝে জিনিয়া তার সবচেয়ে প্রিয় কাজটা শুরু করে দিল। ঠিক স্ক্যানারের মতো অপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো দিগন্তকে। পরনে আজ মিলে মিশমিশে কালো পাঞ্জাবি আর পাজামা, কবজিতে রূপালি চেনের একটি ঘড়ি রোদে চিকচিক করছে, চুলগুলো নিখুঁতভাবে সেট করা, আর চোখে সেই চিরচেনা কালো সানগ্লাস। অচিরে এসে ভাবলো ছেলেটাকে রোজ রোজ এত কেন হ্যান্ডসাম লাগতে হবে? একটু কমিয়ে লাগলে সমস্যা কি? নিজেকে এমন আপাদমস্তক কালোতেই বা মুড়াতে হবে কেন? সে জানে না কালো পড়লে তার থেকে চোখ ফেরানো যায় না। জিনিয়ার ভাবনার সুতো ছিঁড়ে গেল যখন দিগন্ত ঠিক ওদের সামনে এসে দাঁড়ালো। তৃষা একগাল হাসি নিয়ে গদগদ হয়ে মালাটা দিগন্তের গলায় পরাতে গেল, কিন্তু দিগন্ত খুব কৌশলে হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। মালাটা গলায় না দিয়ে অত্যন্ত মার্জিতভাবে হাত বাড়িয়ে নিজের হাতে গ্রহণ করলো। এই দৃশ্য দেখে জিনিয়ার কপালের ভাঁজ আরো গাঢ় হলো। পাশ থেকে টিয়ারা ফিসফিস করে বলল, আহারে, কত এক্সাইটমেন্ট নিয়ে দাঁড়িয়েছিল বেচারি, সব শেষ। না জানি আমাদের সাথে কি হয়। সেদিন যা হলো তাতে আমার তো এখন ভয়ই লাগছে। টিয়ারার কথায় জিনিয়ার মনে পড়ে গেল সেই দিনের ঘটনা। মুহূর্তের মনের সবটুকু মুগ্ধতা উবে গিয়ে সেখানে রাগের দাবানল জ্বলে উঠল। সে কাঠখোট্টা দৃষ্টিতে তাকিয়ে রইল দিগন্তের দিকে। দিগন্ত যেন ওদের মানুষ বলে গণ্যই করল না। জিনিয়াদের সামনে গিয়ে দিয়ে যাওয়ার সময় মনে হলো সে যেন স্রেফ মরুভূমির বালু আর হাওয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। জিনিয়ার থালা থেকে ফুলের পাপড়িগুলো এমনভাবে ছিটালো যেন সে দিগন্তকে বরণ করছে না, বরং শাপ দিচ্ছে। ফুলের পাপড়ির সাথে মনে মনে কিছু নিম পাতার তেতো ভালোবাসাও যেন দিগন্তের ওপর ছুড়ে দিল সে। অডিটোরিয়ামের পিনপতন নিস্তব্ধতায় কেবল দিগন্তের ভরাট কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। মঞ্চের ওপর পোডিয়ামে দাঁড়িয়ে সাবলীলভাবে ভাষণ দিচ্ছে। জিনিয়ার সামনের সারির এক কোণে বসা, কয়েক মুহূর্ত মনোযোগ দিয়ে শুনছে, পরক্ষণেই আবার ফোন স্ক্রল করছে। সামান্য আস্ত ক্রাশ দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, অথচ সে ভাবটা এমন করছে যেন মোবাইলের নোটিফিকেশনগুলোই বেশি গুরুত্বপূর্ণ। আজ দিগন্তকে সে তার ইগনোর লিস্টের শীর্ষে রেখেছে, অথচ চারপাশের মেয়েদের গুঞ্জনে জিনিয়ার পিত্তি জ্বলে যাচ্ছে। কেউ বলছে, তো কেউ চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। জিনিয়া বিরক্ত হয়ে মনে মনে আওড়ালো, গর্ধব সব, এমন হাবাতের মতো দেখার কি আছে? এতটাও হ্যান্ডসাম না, তার থেকে মুয়াজ ভাইয়া বেশি হ্যান্ডসাম। নিজের ভেতর এক অদ্ভুত ঈর্ষার লড়াই শুরু হয়েছে তার। সে চিবুক উঁচিয়ে সিলিং এর দিকে তাকিয়ে রইল। একবারও দিগন্তের দিকে তাকাবে না, অন্তত যতক্ষণ সে মঞ্চে আছে। দিগন্ত ভাষণের ফাঁকে হঠাৎ জিনিয়ার শাড়ির দিকে তীক্ষ্ণ নজর বোলালো। জিনিয়ার বুকটা অজান্তেই কেঁপে উঠল যেন। সে দ্রুত ফোনের স্ক্রিনে মুখ ডুবিয়ে রইল। আজ তাকে দিগন্তের ইগনোর করতে হবে। অপমানের বদলা যে এখনই নেওয়া হয়নি। অডিটোরিয়ামের আলো নিভে আসতেই চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ স্পিকার ফেটে বেজে উঠল ড্রামসের সেই পরিচিত বিট, রাউডি বেবি। স্টেজের মাঝখানে ফ্ল্যাট লাইটের তীব্র আলোয় দেখা গেল তিনজনকে, মাঝে ঈশান আর দুই পাশে জিনিয়া ও টিয়ারা। তাদের পরনে আজ জমকালো সাউথ ইন্ডিয়ান লুক। জিনিয়া আর টিয়ারার পরনে সাদা রঙের সিল্ক শাড়ি, তার উপর ব্রাউন রঙের একটি ঢিলে ঢালা শার্ট, চুলে সাদা ফুলের মোটা গাজরা আর কপালে ছোট্ট টিপ। টিয়ারাও একইভাবে সাদা শাড়ি আর তার ওপর ব্রাউন শার্ট পরেছে। তাদের এই ঐতিহ্যবাহী পোশাকের ওপর আধুনিক শার্টের কম্বিনেশনটা পুরো স্টেজে একটা ফিউশন লুক এনেছে। আর ঈশান, সে পরেছে সাদা একটা লুঙ্গি আর তার উপরে একটা প্রিন্টেড সাউথ ইন্ডিয়ান শার্ট। তার মাথায় বাঁধা আছে একটা গামছা স্টাইলের ব্যান্ডনা। গানের প্রথম বিটের সাথেই জিনিয়া যখন কোমরের এক ঝটকায় নাচ শুরু করলো, পুরো অডিটোরিয়ামের চিৎকারে ফেটে পড়লো। জিনিয়ার এনার্জি আজ যেন আকাশ ছোঁয়া, প্রতিটি স্টেপ যেন আগুনের স্ফুলিঙ্গ। ঈশানও লুঙ্গির কুচি ধরে তার সেবাটা দিচ্ছে। তার কমেডি টাইমিং নাচের মাঝেও দর্শকদের হাসাচ্ছে।
টিয়ারাও তাল মেলাচ্ছে। তাদের মুখের সেই দুষ্টুমি ভরা হাসি আর ক্ষিপ্ততা যেন পারফরম্যান্সে প্রাণ এনে দিচ্ছে। দর্শকদের প্রথম সারিতে হাত দুটো বুকের ওপর আড়াআড়িভাবে রেখে বসে খুব মনোযোগে দেখছে দিগন্ত। তার সেই পাথরের মতো মুখশ্রীতে কোনো পরিবর্তন নেই, কিন্তু চোখের মণি দুটো স্থির হয়ে আছে স্টেজের ওই চঞ্চল মেয়েটার উপর। জিনিয়া নাচতে নাচতে একবার দিগন্তের দিকে তাকালো। দিগন্তের সেই শীতল চাহনি দেখে তার জেদ আরো বেড়ে গেল। সে যেন নাচের মাধ্যমে চিৎকার করে বলছে, দেখুন মিস্টার চৌধুরী, যাকে আপনি ইম্যাচুয়ার বলেন সে মঞ্চ জয় করতেও জানে। গানের এক পর্যায়ে যখন জিনিয়া স্লাইড করে স্টেজের একদম সামনে চলে এলো, ঠিক দিগন্তের মুখোমুখি, তখন সে হাত দিয়ে একটা কাল্পনিক গান বানিয়ে দিগন্তের দিকে তাক করে একটা চোখ টিপল। তার মুখে ছিল চ্যালেঞ্জের হাসি। অস্পষ্ট স্বরে জিনিয়াও গানের সাথে বিড়বিড়িয়ে বলল। রৌদি বেবি। মুহূর্তের জন্য দিগন্তের ভ্রু দুটো কুঁচকে গেল। তার পাশের সিটে বসে থাকা মুয়াজ ফিসফিস করে বলে উঠল, যিনি কিন্তু দারুণ ট্যালেন্টেড। এই বয়সে এমন পারফরমেন্স পাওয়া যায় না, আর লোকটা একদম অন্যরকম। দিগন্ত কোনো উত্তর দিল না। সে শুধু দেখলো স্টেজের আলোয় জিনিয়ার কপালে জমে থাকা ঘামগুলো মুক্তোর মতো চিকচিক করছে। তার ভেতরে কর্কশ ভাবটা যেন এক মুহূর্তের জন্য শিথিল হলো, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল। নাচ শেষ হতেই পুরো হল রুম তালি আর শীষ দিয়ে কেঁপে উঠেছে। জিনিয়া, ঈশানা, টিয়ারা তিনজনেই হাঁপাচ্ছে। তাদের বুক দ্রুত ওঠানামা করছে। তারা হাসি মুখে দর্শকদের উদ্দেশ্যে মাথা নিচু করে অভিবাদন জানালো। দিগন্ত এবার ধীরে সুস্থে সিট থেকে উঠে দাঁড়ালো। তালি সে দেয়নি, কিন্তু তার স্থির দৃষ্টি তখনও জিনিয়ার ওপর। মুয়াজ হাততালি দিতে দিতে নিচু স্বরে মুগ্ধতার চোখে বলল, অসাধারণ। দিগন্ত নিজের পাঞ্জাবিটা ঠিক করে নিয়ে নিচু স্বরে বলল, Too loud, just like her. বলেই বেরিয়ে যেতে থাকে সেখান থেকে। দিগন্ত হলের বাইরে চলে গেলেও জিনিয়া স্টেজ থেকে দেখলো সেই লম্বা গম্ভীর ছায়াটা বেরিয়ে যাচ্ছে। জিনিয়ার মনে আবারও অভিমান আর রাগের মিশেলে এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো। সে বিড়বিড়িয়ে বলল, ভাবের চেয়ে ভঙ্গি বেশি। আপনাকে দেখে নিব আমি মিস্টার দিগন্ত চৌধুরী। অনুষ্ঠানের এখনো অর্ধেকও শেষ হয়নি। সবার হই হুল্লোড়, স্টেজ মাতানো, পারফরমেন্স সবই চলছে। এর মধ্যেই চিফ গেস্ট উঠে চলে যাওয়ার বিষয়টা সহজে মেনে নিল না প্রিন্সিপাল। তিনি পিছু নিয়ে গেট অবধি চলে এসেছেন। দিগন্ত নিজের নানা কাজের বাহানায় চলে যেতে চায়। গেটের কাছে আসতেই দেখা হয় কলেজ কমিটির মেম্বার ৬ নং আসনের বর্তমান এমপির সাথে। লুঙ্গির গোছা ধরে পান চিবোতে চিবোতে গেটের ভেতর ঢুকে এলেন তিনি। পেছনে আরো কয়েকজন আছে। মাথার উপর ছাতা ধরে আছে আধ বয়সী এক লোক। বলা হয় ৬ নং আসনের এমপি কুরবান খা এর সবচেয়ে বিশ্বস্ত লোক এই নাজির মিয়া। তার নারীর খবরও নাকি নাজির জানে। সারাক্ষণ ছায়ের মতো লেগে থাকে, কিন্তু লোকটা বোবা। কেউ তাকে কখনো হাসতেও দেখে নাই। কুরবান খা পানের ফিক ফেলে হেসে বলল, আরে দিগন্ত চৌধুরী নাকি? দিগন্তের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়লেও বিনস্ত্র হেসে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? পানে দাঁত ঘষে কুরবান খা বলে,